দুটো কারণ আছে। এখনো এই অধিকার রক্ষার লড়াই কিন্তু আমরা নেমেছি। ঘুরে ফিরে সাধারণ মানুষের এইভাবে নেমে আসা, আসলে যখন দেখে মানুষ যে তার পিঠটা দেয়ালে ঠেকে গেছে না, তখন আর আমাদের হাতে কোনো উপায় থাকে না, আমাদের ঘুরে দাঁড়াতেই হয়। আমরা সেই জায়গায় এসে পৌঁছে গেছি। কাজেই এই অধিকার রক্ষার লড়াই, বিচারের অধিকার রক্ষার লড়াই, আমাদের এই লড়াইটা লড়তেই হবে। আর দ্বিতীয় কারণ হল, প্রথম যেদিন শরীরের সঙ্গে দেখা হলো, আমাদের দলে এই বছরই প্রতিষ্ঠিত হয়েছে এবং শম্ভু ভট্টাচার্য নেতাচার্য আপনারা জানেন, রানার খ্যাত শম্ভুদা আমাদের সঙ্গে যোগদান করেছেন এবং মন্টু ঘোষ, বিখ্যাত গণসঙ্গীত শিল্পী, যিনি সুনীল চৌধুরীর অ্যাসিস্ট্যান্ট ছিলেন, বহু ছবিতে আমাকে অ্যাসিস্ট করেছেন, তিনি এসে যোগদান করলেন। আমি তখন নেহাতি ছোট, বুঝতেই পারছেন 45 বছর আগে। তা আমি হঠাৎ মন্টুদাকে একদিন বললাম যে একটু শরীরটার সঙ্গে একটু দেখা করার একটা ব্যবস্থা করা যায়, বলে এটা কি ব্যাপার, আমি কথা বলছি। তা বলতেই তার পরের দিনেই শরীরদা বললেন যে করে নিয়ে এসো। সকালবেলা তখন আমার একটা স্কুটার ছিল, সেই স্কুটারের পেছনে বন্ধুটাকে বসিয়ে, আর 5 নম্বর লোয়ার ব্রডম্যান স্ট্রিট মিন্টো পার্কের উল্টো দিকে 5 তলাতে ওনার বাড়ি, মানে ফ্ল্যাট ছিল, ফ্ল্যাটের সঙ্গে ছোট স্টুডিও ছিল। তা আমি তো গিয়ে বসে আছি, আমরা দুজন। মিনিট 5 বাদে একটা সাদা শর্টস আর একটা সাদা গেঞ্জি পরে, শ্যালো গেঞ্জি পরে আমি বেরিয়ে এলাম। তা আমার কাছে ঈশ্বর দর্শনের মতো ব্যাপার। সুনীল চৌধুরী আমি সামনে দাঁড়িয়ে, আমি কিরকম একটা হকচকি যাওয়ার অবস্থা। আপনি তো বললেন, হ্যাঁ না, তোমাদের ব্যাপারে অনেক কিছু শুনেছি, তোমরা খুব ভালো কাজ করছো। আচ্ছা, তোরা কি ধরনের গান গেয়েছিস? একটা কথার মধ্যে আপনি, তারপরে তুমি, তারপরে তুই, মানে কাছে করে নেওয়ার এটা একটা দৃষ্টান্ত দিলাম। এবং তারপরে 8 ঘন্টা প্রায় আমার অফিস লেট হয়ে যাওয়ার অবস্থা। তা আমি দেখছি মুসকুস করছি, বলে না শোন, কাল কি করছিস? এমনি কিছু ব্যাপার নেই, তোর বাড়িটা কোথায়? শিয়ালদায় ছবিঘরের পাশে। তখনও কিন্তু এই ফ্লাইওভারটা তৈরি হয়নি, ট্রাম যেত ওখানে। বললেন ঠিক আছে, কালকে বিকেলে তোরা দলের সবাইকে নিয়ে থাকতে পারবি? আমি বুঝতে পারছি না ঠিক উনি কি বলছেন। বলে কাল তোর বাড়িতে আসছি। আমি না একটু হকচকি গেছি যে লোকটার সঙ্গে এখন আলাপ হলো, আপনি বলছেন পরশুদিন তোর বাড়িতে আসছি। প্রথমে বিশ্বাস হচ্ছিল না। সবাইকে জড়ো করে রাখবি, আমি আসছি। এবং সত্যি সত্যি এই 5টা 5:30 নাগাদ ওনার একটা ফিয়াট গাড়ি ছিল, সেইটা নিজে চালিয়ে সঙ্গে সবিতা বৌদি, অন্তরা, সঞ্চয় তো খুব ছোট, আমার বাড়িতে এসে হাজির। আমরা মোড়ে ওয়েট করছি, নিয়ে এলেন। গাড়িটা ঢোকাবার সময় কিন্তু ধাক্কা মারলেন, মানে প্রচন্ড উত্তেজিত আর কি। ওরে আমার বাড়ির 3 তলায় আমার ঘরেতে ওনাকে খাতে বসানো হয়েছে। সেই ছবিটা আমার বাড়িতে যারা গেছে, ওই ছবিটা রয়েছে এখনো, যেমনি খাটের উপর বসে রয়েছে। আমরা সবাই মাটিতে বসেছি। এই গল্প শুরু হলো 5:30 নাগাদ। এটা কেন গল্পটা করছি? শরীরদার প্রথম পছন্দের যে জিনিসটা ছিল সেটা হলো কিন্তু কোয়ার সঙ্গীত এবং গণসঙ্গীত। উনি অসংখ্য নানা রকম জনপ্রিয় গানের জনক, কিন্তু ওনার সবসময় ভালো লাগাটা কিন্তু তার 1 থেকে 10 কিন্তু কোয়ার সং ছিল, তারপরে এইবার উনি প্রথম হারমোনিয়াম ধরে
দেখ এই গানটা তৈরি করেছি বলেও ঠিক আছে, তখন সুরটা আরেকটু অন্যরকম, কবিতাটা নেই, মাঝখানে কবিতাটা নেই। আমরা তো শুনে ভাবতে ভাবি কি গান, তারপরে মাঝখানে একটা হারমোনাইজেশন উনি দেখালেন, যেটা যারা ভীষণ যন্ত্রশিল্পী ও বুঝতে পারবে। মানে গানটা এফ মেজরের গান, মানে সিকে সা ধরলে তার মাটা এটা সা, প্রথম গান বলি আমরা। সেখানে অন্তরাটাতে শুদ্ধ বা থেকে শুরু হচ্ছে, মুক্তির অধিকার, কর্তা এফ মেজর হওয়া উচিত। উনি প্রথম কর্তা দিলেন এ মেজর, মুক্তির অধিকার, হারমোনিটা শুরু হচ্ছে, মুক্তির অধিকার, মানুষের মতো করে বাঁচবার ডিমাইনা, ডিমাইনা, ডিমাইনার, ডিমাইনার, ডিমাইনা, ই ফ্ল্যাট মেজর, ই ফ্ল্যাট মেজর, সি মেজর, ডি সেভেন, জি মাইনর। আমরা প্রথমে এইভাবে কোনো পর হয়নি, কোমল ধা যেটা সেখান থেকে হারমোনিয়াটা শুরু হচ্ছে, মানে মুক্তির অধিকারের গান, আর হারমোনিয়াটা হচ্ছে মুক্তির অধিকার। এবার ক্রমেটিক হারমোনি যাচ্ছে, মানুষের মতো করে বাঁচবার অধিকার, ঠিক তার পরের নোটটা, শিক্ষার অধিকার, হক কথা সোচ্চারে বলবার অধিকার, শান্তির অধিকার, শিশু শিশু কবিদের ভোলবার অধিকার। তার আগেও আমার নিজস্ব একটা ধারণা ছিল যে আমি মিউজিকটা বেশ চেঞ্জ করে গেছি, একটা প্যাড ছাপিয়েছিলাম কল্যাণ সেন বরাট, তখন আমি পিয়ানো অ্যাকর্ডিয়ন, পিয়ানো বাজাই, পিয়ানিস্ট, পিয়ানো অ্যাকর্ডিয়নিস্ট অ্যান্ড অ্যারেঞ্জার বলে একটা প্যাড ছাপিয়েছিলাম। তা সেদিনকে এই গানটা আরো বেশ কয়েকটা গান, সে গানগুলো অপরিচিত গান কিছু তা নেই। দুস্তর পারাবার হাইকে হবিবে পার, নিস্তরঙ্গ গানে কইলো রে জোয়ার, বালু চড়ে মায়াতে আর বাধা থাকে না, চন্দ্রী ভাসাইয়া হাই পার জোয়ার, এই রোলে মাইরো রে নাও মাইরো, এই রোলে মাইরো রে নাও মাইরো, ঘর বসে তার পদর পদর গান মাইরো, রঞ্জনটাকে ভেতরে বসতে পারবো, রঞ্জনটাকে প্রথম শরীরটা বেরিয়ে গেলেন তখন রাত্রি 11:30, অর্থাৎ 5:30টায় শুরু, 11:30 অব্দি উনি আমাদের গান শেখাচ্ছেন এবং এগুলোর হারমোনিগুলো আমাদের তোলাচ্ছে, এবং আমরা যখন তুলছি একটা করে নোট, তখন ওনার মুখ চোখটা, ওটা আমার এখনো মনে আছে, মানে ক্রমশ উজ্জ্বল থেকে উজ্জ্বলতর হচ্ছে, আস্তে আস্তে ওনার চোখগুলো একটা যে আমি পেয়েছি এরকম একটা ব্যাপার। তা উনি তো বেরিয়ে যাচ্ছেন, আমার বাড়ির 3তলা থেকে নেমে একতলা দিয়ে বেরিয়েছেন, হঠাৎ আমাকে ডাকলেন, শোটা আলাদা শোন, আমি একটা ক্যাসেট কোম্পানি করেছি, সিএমআর, সেন্টার ফর মিউজিক রিসার্চ, তোরা গান গাইবি? এবার আমার অবস্থাটা বুঝুন একবার, সলিল চৌধুরী দাঁড়িয়ে বলছেন যে তোরা গান গাইবি, আমাদের প্রথম সে বছর, আমাকে তখন কেউ চেনে না, কেউ চেনে না, আমার দলকেও প্রায় কেউ চেনে না, উনি ওইটুকুতে উনি বুঝে গেছেন যে এদের দিয়ে হবে। আমি ভাবি গান মানে 8-10টা গান তো গাইতে হয়, বলে ঠিক আছে আমি 4টে গান দিয়ে দিচ্ছি, তুই তৈরি কর 4টে গান, তুই কিছু গান তৈরি করিস, তা করেছি, আমি আবার চলে যাওয়ার বাড়িতে শোনাবি, ঠিক আছে। এবং উনি 4টে গান
বিনা পারিশ্রমিকে, একটি পয়সাও না নিয়ে আমাদের গাইতে দিলেন। এবং রেকর্ডিংটা হলো ওনার স্টুডিওতে, ওনার বাড়ির স্টুডিওতে। ওই প্রথম আমরা ট্র্যাক রেকর্ডিং দেখলাম। তার আগে ট্র্যাক রেকর্ডিং কি জিনিস সেটা কিন্তু কালিদা কি কালিদা এখানে কল্যাণ সেনগর আপনার ভাই। তখন একটা মানুষ তার গণসংস্কৃতির ওপর ভালোবাসাটা কি জায়গায়, অনেকে ওনার সম্পর্কে অনেক রকম কথা বলে, কিন্তু আমি পাশে 16 বছর ছিলাম। আমি দেখেছি যে ওনার গণসঙ্গীতের প্রতি, কয়েক সঙ্গের প্রতি সেটা এই ভদ্রলোক একজন অসাধারণ ভদ্রলোক। তো মানে ভদ্র কথাটা তো সবাই সামনে ব্যবহার করা যায়। মানে আপনি কি বলতে পারবেন ভদ্র মহিলা? আপনারা সকলে বলতে পারবেন না। বড়জোর মহিলা কথাটা ব্যবহার করতে পারবেন। সেটা খুব আচ্ছা, ভদ্রলোক কথাটা ব্যবহার করা খুব মুশকিল। প্রকৃত একজন ভদ্রলোক আমাদের কালিদা, এবং একজন সত্যি বিখ্যাত কবি। তা যেখানে বলছিলাম কথাটা, তখন শরীরটা 4টে গান দিলেন। আমি 4টে গান তৈরি করতে গিয়ে শেষ অবধি 3টে গান তৈরি করলাম। আরেকটা গান সনকাব্দের উপরে সাধক কুয়োর লেখা ছিল, ওনার কাছে গিয়ে পারমিশন নিলাম, নিয়ে 8টা গান ওনার স্টুডিওতে রেকর্ডিং করলাম। এবং সেই আমাদের প্রথম একটা অদ্ভুত অভিজ্ঞতা যে একটা করে বাজনা বাজছে, আবার কারোর একটা বাজনা বাজছে। কিছু লোক আমরা 5 জন গান গাইলাম, আবার তার 5 জন আলাদা করে হারমোনিটা করলো। আমরা তখন খুব মানে একটা কি বলবো, একটা স্বপ্নের দিন যাচ্ছে আর কি। এরকম দিন আমাদের জীবনে আসতে পারে তারা কিন্তু ভাবুনি, কারণ তার কদিন আগেই তো এই লোকটাকে জানতাম না, খালি নামটাই জানতাম, আর কিছু জানতাম না। ভালো খারাপ, ভালো মন্দ মিলিয়ে ওর সম্পর্কে অনেক কিছু শুনেছিলাম। পরে আমাকে একদিন অভিজিৎ বন্দ্যোপাধ্যায়, আমি ওনাকে গল্পটা ঘুরতে, উনি আমাকে একটা কথা বলেছিলেন যে শরীরদা আসলে চিনতে পারতেন। উনি তোমাকে দেখে, তোমার কথাবার্তা শুনে বুঝতে পেরেছিলেন যে এরা যেটা শুরু করেছে এটা ওরা শেষ থেকে ছাড়বে। তা ওনার আশীর্বাদ এবং আপনাদের শুভেচ্ছায় 45 বছর তো চালিয়ে যাচ্ছে। এটা সেটা আর কিছু না। আমাদের সঙ্গে কালিদাও গেছেন অনুষ্ঠানে, ওরা সব যেতাম অনুষ্ঠান করতে, এক বিচিত্র সব অভিজ্ঞতা। তা সলিল চৌধুরী মানুষটা জাস্ট একটা প্রিফেস থাকে না, এই কথাগুলোর মধ্যে দিয়ে নিশ্চয়ই আপনারা বুঝতে পারবেন যে মানুষটাকে যেরকম ভাবে ভাবা হয়, তার সম্পর্কে যে ধরনের কথা বলা হয়েছে, তার সঙ্গে মানুষটার একটা আসল মানুষটার একটা তফাৎ ছিল। এবং যেটা বললাম, আর একটা জিনিস খুব মনে পড়ে, শেষের দিকে ওরা যত অনুষ্ঠান হতো উনি আমাকে ডাকতেন। আমাদের সব গানগুলো তোলা, তবুও আমরা রিহার্সাল করতে যেতাম আকাশজিতে, যে রিহার্সাল করে কোরাস পার্টগুলো সব আমরা গায়িকাটা করে গাইতাম। ওদিকে বৌদি, শৈলদা ওরা লিড করছে, ভক্তরা লিড করছে, কিছু শুধু কোরাস আমরা লিড করছি। তা ওনার ক্রিয়েটিভ জায়গাটা বোঝাবার জন্য বলছি। হঠাৎ উনি বললেন যে দূরদর্শনে একটা অনুষ্ঠান করবো, এটা দুধের দরকার, একটা গান তৈরি করেছি। কি গান বলে আয় না, আমরা গেলাম, জানা আসলে এই দেশ, এই দেশ আমার, এই দেশ, এই মাটিতে জন্মেছি জীবন তোমার স্মরণ, তোমার চরণ তুলি নাও। এই দেশ, এই দেশ আমার,
গানটা তুললাম, গানটা তোলার পর উনি হারমোনিয়াম তৈরি করতে শুরু করলেন। হারমোনিয়াম গুলো সব রেডি হলো, তুললাম, বললো না আরেকদিন রিহার্সাল করতে হবে। আবার গেলাম, আবার একদিন রিহার্সাল হলো, মেরে হারমোনিয়াম রিহার্সাল হয়ে আমরা মোটামুটি একটা স্টুডিও হয়েছিল সাউন্ড অন সাউন্ড বেহালাতে, এবং সেটা একটা খুব আপ টু ডেট মেশিন এনে দারুণ স্টুডিও। তো উনি বললেন যে সন্ধ্যেবেলায় এখন তোরা 4টের মধ্যে চলে আমি ঢুকে যাবো, এই গানটা রেকর্ড করবো, তারপরে আমরা লিভ দেবো স্টুডিওতে, ফোল্ড ব্যাক চালিয়ে আমরা লিভ দেবো। ঠিক আছে, আমরা 4টে পৌঁছে গেছি। আর সলিলদা 4টে বলে 4টে কোনোদিন যায়নি স্টুডিওতে, সলিলদা 4টে মানে 7টা। এটা ওনার সঙ্গে ছাড়া মিশেছেন সবাই জানে, এটা আমার চরিত্রের একটা দিক ছিল। এবং ফ্লোরে গিয়ে এসে বললেন যে গানটা তৈরি হয়নি, এরকম অভিজ্ঞতা আমাদের শিল্পীদের অনেকের হয়েছে। এবং ওখানেই একটা সিগারেটের প্যাকেট ছেড়ে নিয়ে তার পেছনে গানটা লিখে তখনই শুরু করে তখনই অ্যারেঞ্জমেন্ট করে রেকর্ডিং, এরকম অসংখ্য ঘটনা আছে। তা সেদিনকে যাই হোক গানটা আমরা গাইলাম, এই দেশে দেশ আমাদের দেশ, বাহ খুব ভালো। হারমোনিটা করলাম, মানে তার 7 দিন আগে আমরা রিহার্সাল করেছি। তা হারমোনিটা শুনে মনে কে করতেছে, আপনার বাড়ি গেলাম, 2 দিন আপনি রিহার্সাল করালেন, খুব খারাপ হয়েছে, খুব কুচ্ছিত হয়েছে। সকলে ঢুকে যেতেন কিন্তু 7টার সময়, 4টে যেটা আমরা ঢুকেছি 7টা এসছে, এসে তারপরে 8টা সাড়ে 8টা নাগাদ এটা বলছেন যে এটা খুব কুচ্ছিত হয়েছে হারমোনিয়ামটা, কে করেছে? আপনি করেছেন, খুব কুচ্ছিত করেছে, কিছু হয় পেন কাগজ দিয়ে। তাহলে আমাকে 5টা মিনিট সময় দিন, ঠিক আছে চাটা খা। আমি আমার ছেলে মেয়েদের বাইরে ডাকলাম, ডেকে বললাম শোন সবাই বাড়িতে ফোন করে দে যে আজকে রাত্রিরে আমাদের ফেরা হচ্ছে না, পাগলা খেয়ে গেছে। ঠিক তাই হলো। তারপরে যে হারমোনিয়ামগুলো উনি তৈরি করতে আরম্ভ করলেন, সেটা না আমাদের কাছে একটা বিস্ময়, আমাদের ধারণার বাইরে কিছু জিনিস, সেটাই পরে আমরা রেকর্ড করেছিলাম। এবং সত্যি শেষ হলো রাত্রি 2:30-এর সময়, এবং তারপরে গেছে সকাল হওয়ার আগে বেরোতে পারবো না, তারপরে সবাই বেরিয়ে বাড়িটা নিয়ে আসা। ছোট বোমা দেখাচ্ছি, কত সাধারণভাবে এই কর্ডের উপর উনি হারমোনিয়াম করেছেন। এবারে এরকম হারমোনিয়াম হওয়া উচিত। এটা আমাদের কল্পনার বাইরে। মানে এই কর্ডগুলো কিন্তু আমাদের, এগুলো একেবারে পুরোপুরি ওয়েস্টার্ন সিম্ফনির কর্ড, সেইগুলো এনে একেবারে একটা ইন্ডিয়ান সুর। এই গানটার মধ্যে কোনো জায়গায় কোনো ওয়েস্টার্ন কিচ্ছু নেই, কিন্তু হারমোনিটা যখন আছড়ে পড়লো, আমরা যখন হারমোনিটা তুলে ছেলেরা যখন করছে, মেয়েরা হারমোনি করছে, মেয়েরা যখন মেলোডি গাইছে তখন ছেলেরা উল্টো করে নিয়ে আমাদের না একটা অদ্ভুত গায়ে লোম খারাপ হয়ে গেছে। এই যে হঠাৎ করে ক্রিয়েশনের একটা নেশা, এই পেয়ে বসা, এইটা শরীরের একটা বিশেষ দিক ছিল, যে কখনোই স্যাটিসফাইড হতেন না কোনো কাজ করে,
মনে হতো না এটা কিছু হয়নি, এর থেকে আরো ভালো হতে পারে। ও তো বাজারও বুঝতে পারছে যেটা এটা আপাত দৃষ্টিতে হয়, এটা হয় না, তা কিন্তু হয় যদি কম্পোজার শরীর চলতে হয়। এইবারে এই পরীক্ষা আমি আমার অনেক গানে করেছি, অনেক গানে এই ধরনের করেছি, কিন্তু কোনোটাতে ওনাকে ছাপিয়ে গিয়ে আর একটা কিছু করতে পারিনি, ওইটাকে টুকলি করতে পেরেছি। এই সেইটা এইখানেই ওনার গ্রেটনেস আমি যেটা বোঝাতে চাইছি, যে ওনার যেটা অদ্ভুত একটা জায়গা। রানার গানটা আপাদ মস্তক একটা ভারতীয়, বিশেষ করে বাংলার আমাদের রানারা গল্প জানি, যে এক জায়গা থেকে টাকা কাঁধে নিয়ে, চিঠি কাঁধে নিয়ে বেরোলো, জঙ্গলের মধ্যে দিয়ে পাহাড় টাহাড় পেরিয়ে গিয়ে তার একটা জায়গায় শহরে গিয়ে পৌঁছে। সুকান্ত ভট্টাচার্য সেই অসাধারণ লেখা। এবার ওনার সুরটায় কোনো জায়গায় মনে হয়েছে যেটা কোনো ওয়েস্টার্ন কিছু আছে, পুরোপুরি ইন্ডিয়ানাইজড একটা সুর, এবং কোনো জায়গায় না ছুটেছে তাই ঘন্টা বাজছে রাতে, চলেছে খবরের বোঝাতে, চলেছে রাত্রির পথে পথে চলে, নিষেধ জানে না দিগন্ত থেকে দিগন্তে ছোটে। প্রথমেটা যাচ্ছে মেলা দিগন্ত থেকে, একটা দিগন্ত, দিগন্তে মাইনার। এই যে দুটো দিগন্ত তফাৎ করছে, আমরা যখন প্রথম গানটা শুনেছি একবারও মনে হয়নি, কিন্তু পরে যখন ওনার কাছে ব্যাখ্যা শুনেছি, একটা গানেতে 6 বার সরজ পরিবর্তন হয়েছে। সাটা, যেটাকে ইংরেজিতে টনিক বলি, সাটা 6 বার চেঞ্জ হয়েছে। আমরা কেউ বুঝতে পেরেছি? আমরা কেউ বুঝতে পারিনি যে কখন সাটা হঠাৎ করে পরিবর্তিত হয়ে যাচ্ছে এবং আমাদের অজান্তে পরিবর্তিত হয়ে যাচ্ছে। এখানে কিন্তু কোমল নীলা সা, আবার এখানে কিন্তু কোমল ধাটা সা, কিন্তু একটার থেকে একটাই যখন যাচ্ছে আমাদের বোঝার কোনো উপায় নেই যদি কিভাবে যাচ্ছে। এই যে রাস্তাগুলো খুঁজে বার করা, উইদাউট এনি জার্ক, আমরা করতে গেলে যেটা হয় একটা জার্ক এসে যায়, বোঝা যায় স্কেলটা চেঞ্জ, কিন্তু ওনার কিচ্ছু হয় না। এবং ঘরানাটা যে আমাদের এখানকার ঘরানা, ভারতীয় ঘরানা, সেখানকার কোনো জায়গার থেকে কোনো বিচ্যুতি হল না, অথচ একটা অসাধারণ নাম তৈরি হয়ে গেল। কবে না 50 সালে, মানে কত বছর আগে? প্রায় 75 বছর। মানে আমার 51 সালে জন্ম, তারও আগে। তার মানে উনি কতটা এগিয়ে ভাবতেন, আমরা এখনো কিন্তু এই লেভেলে ভাবতে পারি না। আমরা এখনো এইভাবে ভাবতে পারি না একটা গান সৃজনের ক্ষেত্রে। উনি সেটা 75 বছর আগে ভেবেছেন, মানে উনি অন্তত 100 বছর এগিয়ে ভাবতেন। এটাই হলো শরীর চৌধুরীর মূল জায়গা। যেমন আর একটা গান আপনারা জানেন, ওই যে শোনো কোনো একদিন, ওটাতে 3 বার এর থেকে শুরু হয়ে জিতে যাচ্ছে, তারপরে এতে যাচ্ছে, স্কেলগুলো যখন চেঞ্জ হয়ে যাচ্ছে, মন হারালো হারালো মন হারালো, প্রত্যেকবার কিন্তু সাটা চেঞ্জ হয়ে শুদ্ধ রেটা সা হয়ে যাচ্ছে, পরেরটা গিয়ে পরের অন্তরায়, আবার তারপরে গিয়ে ওইটা যদি সা ধরে শুদ্ধ রেটা, তারপরে শুদ্ধ গাটা সা হয়ে যাচ্ছে, এবং সেটা আমরা কোথাও বুঝতে পারছি না। এই যে অদ্ভুত একটা সৃষ্টির জায়গা, এটা আমি বলছি ওয়ান অ্যান্ড অনলি শরীর চৌধুরী, যেটা আমাদের ভারতবর্ষে পেয়েছে। ওনার ক্লাসিক্যাল মিউজিক এবং ইন্ডিয়ান মিউজিক দুটোতেই দখলটা এমন লেভেল ছিল, অথচ শরীরদা আমাদের এখানকার শাস্ত্রীয় সঙ্গীত সম্পর্কে কিন্তু খুব বেশি জানতেন না। ও যে গানটা গাইতো সেদিন আর কত দূরে, গানটা শুনিয়ে বলছেন একেবারে গৌরসাগরের মতো হচ্ছে না? হ্যাঁ, গৌরসাগরের মতোই হচ্ছে।
বলে তা থেকে ভাঙতে পারছি, সে তো আপনি তো 2 মিনিটে ভাঙবেন, বলছে তা না, রাগটা ছেড়ে যাচ্ছে, তা ছেড়ে যাচ্ছে। সেই লোকটা কিন্তু এত জানে না, কিন্তু না জেনে যখন ঝালানা কলাবতী ধরছে এবং ধনঞ্জয় ভট্টাচার্যের মতো একজন শিল্পী গানটা গাইলেন, কিন্তু খুব ভয় ভয় এবং ধনঞ্জয় ভট্টাচার্যকে সকলে ভয় করতেন, কারণ ওই রকম শিল্পী তখন কেউ নেই। সলিলদা গানটা করার পর নিজে ভেবেছেন যে এটা একটা ধনুদাকে একটা দিলাম, এটা বেশ ঝামেলা হবে না, তো উনি শুনেছেন পার পায়, ঠিক আছে। তখন তো রেকর্ডারও নেই যে টেপ করে দিয়ে দাম, মনে মনে রেকর্ডিং এ গিয়ে সলিলদা ভাবছে ঠিক আছে। সলিলদা বলছে এক চান্স, 1 টেক, ওকে। মানে ধনঞ্জয় ভট্টাচার্যের সেই ক্ষমতা, মানে উনি এত কিছু ভেবে করে নিয়ে গেছেন, কিন্তু এক চান্স ওকে। লাস্টে বিশেষ করে এই যে জায়গাটা একটা কলাপতির একটা অদ্ভুত রূপ পার করে নিয়ে চলে এলেন, যেটা আমরা যারা কলাপতির রাগটা শিখেছি আমাদের কাছে ওর চরণটা কিন্তু চেনা ছিল। অন্তরাটা তো একেবারেই অন্য জায়গার থেকে শুরু, কি কথা কিন্তু তারপরে আবার ফিরে আসছে এই যে ভাঙা করার খেলা। সলিলদার ম্যাজিকটা এইটা, এবং সেখানে কোনো জায়গায় কোনো জার, একটা বাইরের গান উনি শুনলেন, জন ব্রাউনস বডি লাইং অন দ্য মার্বেল টুম, তাই তো কালিদা, ওটা এটা হেমাঙ্গদার কাছে খুব সুন্দর শোনা। হেমাঙ্গদা জন ব্রাউনের দেহ তো শুয়ে সমাধি তলে, জন ব্রাউনের দেহ শুয়ে সমাধি তলে, ওই যেটা অরিজিনাল গানটা তাতে বাংলা শব্দগোষ্ঠী, মানে আমি হেমাঙ্গদার কাছে বেশি কিছুদিন লোক শিখেছিলাম। হেমাঙ্গদা দেখো শরীর কি জিনিস, ওই একই গান আমি এইভাবে করলাম, আর শরীর কি করলো, শরীর অদ্ভুত জিনিস করলো। আমি তোমার স্বপ্ন বুঝি আর তোমার চরণে জীবন বলিয়া তারপরে যেটা আমার মাথায় কান দিয়ে ঢুকলো, ঢুকে মাথায় একটা ঘুরপাক খেলো, আমি ওটা বাংলায় লিখে আমি জন ব্রাউনের দেহ শুয়ে সমাধান করবো। আর শরীর কি করলো, ওর কান দিয়ে ঢুকলো, ভেতরে ঢুকে ওটা পাই 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 করে ঘুরতে আরম্ভ করলো মাথার মধ্যে। কে যখন কণ্ঠ দিয়ে বেরোলো তখন ওটা পুরোপুরি আমার দেশের গান হয়ে গেল। ধন্য আমি জন্মেছি মার শুরুটা পুরো আমার দেশের গান হয়ে গেল। বলছি এইখানে
হেমাঙ্গদা শরীরদা এটাও এই গল্পটা বলছি, মানে যে শরীর এই আমরা একটা জিনিস, শরীর কিন্তু একদম আলাদা জিনিস। এটা বলছেন কে? না হেমন্ত বিশ্বাস। তিনি কে? না গণনাট্যে পুরোপুরি শরীর বিরোধী শক্তিদের একসময় গণনাট্যে একটা বিরাট মানে ঝগড়াঝাটি করবো না, একটা ডিফারেন্স অফ ওপিনিয়ন হয়েছিল। হেমন্ত তারা বলছেন যে গণসঙ্গীত আমাদের লোকজ যে আমাদের যে ফোক মিউজিক শেষ আসলে মুশকিল হলো, কিছুই ঠিক করে আসেনি। শরীরদাকে নিয়ে বলতে গেলে বড় হয়ে আপনি যাকে নিয়ে বলবেন তাকে নিয়ে সারাদিন আমি আর দুটো কথা বলে শেষ করবো। এবারে তখন বলছেন যে দুটো দিক, একটা হলো লোকসঙ্গীত এবং আমাদের মাটির যে গান বারাকাশ তৈরি গান, সেই নিয়ে গণসঙ্গীত তৈরি হোক। আর শরীরদার কথা হলো না, এটা একটা আন্তর্জাতিক ব্যাপার, ইন্টারন্যাশনাল ব্যাপার, গণ ব্যাপারটাই ইন্টারন্যাশনাল ব্যাপার। সেখানে আমরা কেন বিদেশে নেব না? ম্যাড্রাসে তখনকার মাদ্রাজে IPDA ফেস্টিভ্যাল হচ্ছে, সেখানে হেমাঙ্গদা গেছে, শরীরদা গেছে। হেমাঙ্গদা প্রথমে বলতে উঠে শরীরদাকে একেবারে ধুয়ে ছেড়ে দিয়েছে যে এইবার সর্বনাশ হয়ে যাচ্ছে আমাদের গণসঙ্গীতে, এই বলে টলে। তারপরে শরীরদা জবাবি ভাষা দিতে উঠেছে। তখন শরীরদা বলেন আমি বেশি কথা বলবো না, হেমাঙ্গদাকে একটা প্রশ্ন করি, হেমাঙ্গদা এখানে কিসে এসছেন? গরু গাড়িতে এসছেন না ট্রেনে এসছেন? ট্রেনে এসছে। গরু গাড়িতে কেন এলেন না? ট্রেনে এলেন কেন? আপনি হঠাৎ আধুনিক হতে গেলেন কেন? গরু গাড়িতে তো আসবে, আগেকার গরু গাড়িতে আসবে। তখন হেমাঙ্গদার কথা অনুযায়ী যে শরীর আমাদের একেবারে ধুয়ে ছুঁইয়া দিত, ওই বাংলা ভাষায় ধুয়ে ছুঁইয়া দিত একেবারে। অথচ এইগুলো মানুষের মধ্যে এমন পারস্পরিক সম্মান করছিল। হেমাঙ্গদাকে কিন্তু বাড়িতে টেনে নিয়ে গিয়ে প্রথম গণসঙ্গীতের রেকর্ড শরীরদা করা রুরাল কোম্পানি থেকে, এবং শঙ্খচিল যে গানটা আছে তার প্রথম বাজনাটা, সেই বাজনাটা শরীরদার বাজনা। উনি নিজে সিনথেসাইজারে বসে যে হেমাঙ্গদা শুরুটা আমি বাজাচ্ছি, উনি শুরুটা বাজিয়েছিলেন একটা মিউজিক। এই ছিল তখনকার সম্পর্কের জায়গা। পরে আবার যদি সুযোগ হবে তখন নিশ্চয়ই আরো বেশি করে বলতে পারবো। আজকে সত্যি কোনো প্রিপারেশন ছিল না, তাই আসলে বয়স বাড়লে একটা সমস্যা হয়, সেটা আপনারা যারা বয়স্ক তারা স্বীকার করবেন। আমাদের একটু বেশি কথা বলার অভ্যেস, তার একটা কারণ আছে, সবকিছু শেয়ার করে দিচ্ছে যে যা জানি যদি মরে যাই মরে যেতে পারবো, অতএব সবাই সঙ্গে শেয়ার করবো। অনেক অনেক শুভেচ্ছা অর্গানাইজারদের। আমি কালিদাস যেহেতু কবি এবং এখানে যেটা দেখছি যা কবি সম্মেলন, আমি আর 2 মিনিট নেব। এই 22শে আগস্ট আমার জন্মদিন ছিল, আমার লেখা একটা প্রথম লেখা একটা বই, আমি লিখতে পারি না, ওই গান লেখার একটা অভ্যেসটা সেই থেকে একটা কবিতার 56টা কবিতা নিয়ে একটা বই, তার একটা লেখা ছোট্ট করেছি। গিন্নিকে বললাম, গিন্নি চল কোথাও বেরিয়ে আসি। গিন্নি বললে কোথায় যাবে? পাহাড়ে না সাগরে? না পাহাড়ে না সাগরে, চল কোনো একটা সমতলে কোনো অচেনা ঘরে ঘুরে আসি। গিন্নি বললে সেটা থাকবো কোথায়? তাই বলবি যে থাকতে দেবে তাকে কি থাকবো। গিন্নি বললে কেউ যদি থাকতে না দেয় তাহলে একটা মাটির ঘর ভাবিয়ে নেব। সে আমার হয় নাকি? হয় গিন্নি, হয় ইচ্ছে থাকলে সব হয়, ঠিক একটা মাটির ঘর বানিয়ে নেব। এই বলে বাক্সটা একটা গুছিয়ে গঙ্গার ধারে গেলাম। গিয়ে দেখি কয়েকটা নৌকা, একটি মাঝি এগিয়ে এসে বললে কোথায় যাবে? যে না অচেনা খায়, অচিন কোনো খায়, চেনো তুমি? সে বলে আর বড় কথা কি, উঠে পড়লাম নৌকায়, উঠে পড়লাম নৌকায় দুজন মিলে বাক্সটা নিয়ে।
নৌকা চলছে চলছে চলছে, সন্ধ্যে হয়ে গেল, খুব খিদে পেয়েছে। মাঝি বলল, মাঝি কোথাও নাও ভেড়াও, সে খিদে পেয়েছে। সে বলছে, এখানে তো কোথাও ভেড়ানো যাবে না কথা, আমার কাছে মুড়ি আর বাতাস আছে, খাবেন? খান না কথা। কর্তা মুড়ি আর বাতাসা দিয়ে এক পেট জল খেয়ে খোদার নিবৃত্তি। যাই হোক, তারপরে হঠাৎ মনে হলো যে মাঝির নাম কি। মাঝিকে জিজ্ঞেস করলো, মাঝি তোমার নাম কি? বলে, আনন্দ। আমি বললাম, পদবী? পদবী তো জানি না কর্তা। পদবী জানো না? সে বলতে, পদবী মানে? আমি বললাম, আচ্ছা ঠিক আছে। এই কথা বলার পর ঘুমিয়ে পড়েছি। কখন ঘুমিয়ে পড়েছি জানি না। নৌকা চলছে চলছে, মাঝির কোনো বিশ্রাম নেই, বিরাম নেই। হঠাৎ একটা জোরে চিৎকার, কর্তা এসে গেছে কর্তা, ওই দেখুন পূবাকাশ, লালে লাল লালে লাল, ওই সূর্য ওঠে কর্তা, ওই সূর্য ওঠে, আর ওই যে ওইখানে আমাদের গাঁ, আপনার অচিন গাঁ। আনন্দ, তোমার গাঁয়ের নাম কি? আমাদের গাঁয়ের নাম, আমাদের গাঁয়ের নাম আনন্দ কর্তা, আনন্দ। অসাধারণ শোনালেন, সত্যি আমরা আনন্দ পেলাম।